দিল চাহতা হ্যায় মুভির একটা ডায়লগ ছিল, আমি হর সাল গোয়া আনা চাইয়ে। আমার মতে সেটা একদম সঠিক। একবার কেন, একের বেশি আসতে পারলে আরও ভালো। এবারের গোয়া সিরিজের দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখে নেব 3টে অফবিট জায়গা। প্রথমে হচ্ছে সেন্ট অগাস্টিনস টাওয়ার, দ্বিতীয় হচ্ছে থ্রি কিংস চার্চ, আর তৃতীয় হচ্ছে ভাস্কো পোর্টের ধারে অপূর্ব সানডাউন দেখার জায়গা। আর সকলকে একান্ত অনুরোধ করব, যদি আপনারা আগের পর্বটি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে 25শে মার্চ, হ্যাপি হোলি সবাইকে। এখন আমরা বেরোবো নতুন কিছু জায়গা এক্সপ্লোর করতে গোয়ার। এখন প্রচুর রোদ উঠে গেছে, সকাল হলেও সাংঘাতিক রোদ। আর গোয়াতে কিন্তু যখন আপনারা আসবেন ভালো করে সানস্ক্রিন আর টুপি কিন্তু নিয়ে আসবেন, বারে বারে বলবো। আগের বার যখন আমরা ওল্ড গোয়া গেছিলাম তখন কিন্তু আমরা বেসিলিকা অফ বম জিসাস ঘুরেছিলাম, কিন্তু সেন্ট অগাস্টিনস টাওয়ারটাকে দেখতে যাইনি। তো আজকে আমরা ওটা কভার করব, ওটা আগে দেখতে যাব ওল্ড গোয়াতে, তারপর আরও নতুন নতুন জায়গা খুঁজবো এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন কালাপোড়ের রাস্তা ধরে আমরা এখন ওল্ড গোয়া যাব, ওখানে গিয়ে সেন্ট অগাস্টিনস টাওয়ারটা ভিজিট করব। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, গোয়ান কনভেন্ট চার্চেসের থ্রু দিয়ে। এবং প্রথমে যেটা বলবো যে আপনারা কিন্তু ওল্ড গোয়া পাঞ্জিম হয়েও যেতে পারেন এবং কালাপুরের রাস্তা দিয়ে পাঞ্জিম হয়ে দেন ওল্ড গোয়া ধরতে পারেন, দুভাবেই আপনারা যেতে পারেন। তো আমি যেভাবে যাচ্ছি আমি আপনাদের দেখাবো কোন মোড় থেকে আপনাদের যেতে হবে। এই আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালাপুরের রাস্তা, এই রাস্তা ধরে এখন আমি যাচ্ছি এবং আপনাদের মোড়টা থেকে ঘুরতে হবে সেটাও আপনাদের বলে দেবো। এখন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁ দিকে গেলে কিন্তু পাঞ্জিম এবং এর পাশে কিন্তু ফন্টেনাসের ফেমাস গলি। আর আমরা এখন ডান দিকে চলে যাব, ডান দিক দিয়ে গিয়ে আমরা ওল্ড গোয়ার রাস্তা ধরবো। এই দিক দিয়ে এই ফুট ব্রিজের রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে যাব। একটা ছোট্ট ব্রিজ করে দেওয়া আছে এখানে। এই সামনে দেখছেন যে মূর্তিগুলো সুন্দর করে সাজানো, শিগমো হোলির ফেস্টিভ্যালের জন্য এখানে কিন্তু সাজিয়েছে। আর এই ক্রসিংটা হচ্ছে কিন্তু ওল্ড গোয়া যাওয়ার রাস্তার মেন ক্রসিং। এখন অনেক ব্যারিকেড দেওয়া আছে যাতে লোকে স্পিডিং না করতে পারে, এবং এবারে গোয়াতে দেখলাম অনেক ক্যামেরাস লাগানো স্পিডিংয়ের। এখন আমরা এই পথ ধরে ওল্ড গোয়া প্রবেশ করলাম। আর এই দিকে হচ্ছে সুন্দর ব্রিজ, আমাদের অটল সেতু দেখতে পাচ্ছেন এখান থেকে, ওই সামনে হচ্ছে অটল সেতু, আর তার নিচে বয়ে চলেছে মান্ডাবি নদী। এই সামনেই দেখুন এখানে কিন্তু ফেরি দাঁড়িয়ে, এই ফেরি করে কিন্তু ওইদিকে ওপারে যাওয়া যায়। এই ফেরি সার্ভিসেস কীরমভাবে গোয়াতে অপারেট করে, কত খরচ পড়ে, আমি এর পরের পর্বে সব ডিটেলস শেয়ার করে দেব। আমরা ওল্ড গোয়ার ভেতরে ঢুকতে গেলাম, কিন্তু মেইন জায়গায় যেখান থেকে আমরা বেসিলিকা অফ বম জিসাস শুরু হচ্ছে তার একটু আগে থেকেই কিন্তু রোড ক্লোজড, কিছু কাজ হচ্ছে, ডাইভারশন করে দিয়েছে। আর ওখান দিয়ে কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে, শুধু বাইকসরা অ্যালাউড এখন ভেতরে ঢোকার, যারা লোকাল রেসিডেন্টস ওখানকার। তো আমরা একটা অন্য রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি যদি পোন্ডা হয়ে সেন্ট অগাস্টিনস টাওয়ারটা ভিজিট করা যায়। এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নুনের চাষ হয়, এবং আপনারা যদি পাঞ্জিম হয়ে ওল্ড গোয়া যান এই জায়গাটা অন দ্য ওয়ে দেখতে পাবেন। আমরা তো ওল্ড গোয়া রোড দিয়ে যখন যেতে গেলাম তখন রাস্তাটা বন্ধ পেলাম, তো আমরা ঘুরে রিবান্দার হয়ে পোন্ডার রাস্তাটা ধরেছি। এখন আমরা পোন্ডার হাইওয়েটা ধরে যাচ্ছি, যদি আমরা ওই দিক দিয়ে ঢুকতে পারি ওল্ড গোয়াতে। আমরা রিবান্দার হয়ে পোন্ডার রাস্তা ধরে আসলাম এবং এখন কিন্তু সেন্ট অগাস্টিনস টাওয়ারের সামনে দাঁড়িয়ে। ওই রাস্তাটা কিন্তু খোলা আছে, যদি আপনারা ওল্ড গোয়া আসতে চান ওই রুট ধরে আসবেন। যেহেতু সেদিন ভিড় কম ছিল আমরা সেদিন রাস্তার ওপরেই গাড়িটা পার্ক করেছিলাম, কিন্তু যখন এখানে ভিড় হবে তখন কিন্তু এই জায়গায় গাড়ি পার্কিং করা বেশ মুশকিল। তার জন্যে আমি সাজেস্ট করব আপনারা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের অপোজিট দিকে পার্কিংয়ে গাড়িটা রেখে আসতে পারেন, যেটা এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে 5 মিনিট। আমরা এখন ফেমাস সেন্ট অগাস্টিনস টাওয়ারের সামনে দাঁড়িয়ে। এটা কিন্তু 1597 থেকে 1602 সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করেছিলেন অগাস্টিনিয়ান ফ্রিয়ার্স। এটি একটি বড় চার্চ ছিল এখানে, এবং এটা কিন্তু 1835 সালে অ্যাবান্ডন করে দেওয়া হয়, কারণ পর্তুগিজ শাসনরা এসে এখানে অনেক অত্যাচার করে।
বিভিন্ন রিলিজিয়াস কনফ্লিক্ট হয়, তার জন্য এটা সবাই এখান থেকে ছেড়ে অ্যাবান্ডন করে দেয় চার্চটাকে। এবং 1842 সালে এই পার্টিকুলার চার্চটি কিন্তু কোল্যাপস করে যায়, এবং কোল্যাপস করে যাওয়াতে একটি মাত্র টাওয়ার এখন দাঁড়িয়ে আছে। এরকম আগে 4টে টাওয়ার ছিল, তো এই টাওয়ারটিকে এখন প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং খুব সুন্দর জায়গাটা, ভেতরে অনেক রুইন্স আছে, সেটা আপনাদের দেখাবো। আপনারা যদি আসেন এখানে খুব ভালো লাগবে। আর পর্যটকদের জন্য কিন্তু এটা সবসময় খোলা, আমি চেক করলাম, এমন কোনো দিন নেই যেটা বন্ধ থাকে। এবং নিট অ্যান্ড ক্লিন জায়গাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে সবাই মেনটেন করে রেখেছে। এই পয়েন্টের ঊর্ধ্বে কিন্তু এই পার্টিকুলার দেখুন ব্যারিকেড করে রেখে দিয়েছে এখানে। এই পয়েন্টের ঊর্ধ্বে কিন্তু এখন ওই দিকে যাওয়া যাচ্ছে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু এখানে এখন কাজ চলছে, এক্সক্যাভেশনের কাজ চলছে, প্রচুর কিছু ওই দিকেও রেনোভেশন চলছে এবং অনেক ইতিহাস এর পেছনে লুকিয়ে আছে, অনেক রহস্য লুকিয়ে আছে। কি অপূর্ব লাগছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটিতে প্লিজ আসবেন। লোকেরা যারা ওল্ড গোয়া আসেন তারা কিন্তু বেসিলিকা অফ বম জিসাস থেকে চলে যায়। প্লিজ আসবেন, এত সুন্দর লাগবে। কোনো জনসংখ্যা নেই, মানে কোনো লোকজনই নেই প্রায় বলতে পারেন। নিরিবিলিতে সুন্দর করে, মানছি প্রচণ্ড রোদ, কিন্তু এটা যে এতটা ঐতিহাসিক ইম্পর্টেন্স আছে এই জায়গাটার, প্লিজ আসবেন, আপনাদের প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে। এখানে দেখুন আগেকার দিনে হোলি ওয়াটার রাখার জায়গা করা আছে, আর এই হচ্ছে এখানে নিচে নামার সিঁড়ি করা। উনিশশো সালে গুমনাম বলে একটি সাসপেন্স থ্রিলার মুভি বেরিয়েছিল, ওখানে একটা তার টাইটেল সং ছিল গুমনাম হ্যাঁ কই, সেটাও কিন্তু এখানে শুটিং করা হয়েছিল। সেখানকার মুভি যদি আপনারা দেখে থাকেন তখনকার দিনের, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে অনেক রেলিভেন্স খুঁজে পাবেন। এই চার্চটি কিন্তু ওয়ান অফ দ্য 3 গ্রেটেস্ট চার্চের মধ্যে ধরা হতো আইবেরিয়ান ওয়ার্ল্ডের সময়। অগাস্টিনিয়ান যেটি তৈরি করেছিলেন, দারুণ, ভেতরটা অপূর্ব লাগবে। এখানে কিন্তু পর্যটকদের ভিড় একদম কম। প্লিজ আসুন এই জায়গাটা ঘুরতে, খুব নিট অ্যান্ড ক্লিন এবং অপূর্ব জায়গাটি। এসে কিন্তু আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আমি প্রত্যেককে রেকমেন্ড করব এই সেন্ট অগাস্টিন টাওয়ারকে কিন্তু ঘুরে দেখতে। সেন্ট অগাস্টিন টাওয়ারের উল্টো দিকেই আছে একটা মিউজিয়াম, হাতে সময় থাকলে সেটাও ঘুরে দেখে নিতে পারেন। সেদিন এই মিউজিয়ামটি বন্ধ ছিল, তাই আমরা আর ভিজিট করিনি। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম সেন্ট অগাস্টিন টাওয়ারে। এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। আমরা মারগাঁওতে একটা অথেন্টিক গোয়ান রেস্টুরেন্ট আছে, দ্য গোয়ান কিচেন বলে, সেখানে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চটা সেরে নিয়ে পরবর্তী প্ল্যানিং করব, যদি সময় থাকে কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেসব প্ল্যানিংগুলো করে দেন আমরা এগোবো। আগে আপাতত লাঞ্চটা করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। গোয়ান কিচেন রেস্তোরাঁয় গিয়ে দেখি সেটা বন্ধ হয়ে গেছে, কারণ তখন ঘড়িতে বাজছিল প্রায় 3:15। আমাদের গোয়ান কিচেনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ক্লোজড। তাই আমি ওনার থেকেই সাজেশন নিলাম কোথায় যাওয়া যেতে পারে। তো উনি বললেন রাঞ্চে ঘরে আসতে, এই রেস্টুরেন্ট আমার পেছনে, এই রাঞ্চে ঘর, এখানে আমরা এখন লাঞ্চ সারবো। এখানে অথেন্টিক গোয়ান পাওয়া যায় উনি বললেন, এবং তাছাড়া আদার্স খাবার সব পাওয়া যায়। সেসব খাওয়া দাওয়া করে এরকম ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আমরা সময় অনুযায়ী দেখে ডিসাইড করব যে কোথায় যাওয়া যেতে পারে। লাঞ্চে নেওয়া হয়েছিল 2টো বিরিয়ানি আর একটা ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি চিকেন। আমরা গিরিশ রাঞ্চে ঘরে লাঞ্চ সারলাম। থালি শেষ হয়ে গেছিলো, এখানে থালি পাওয়া যেত, কিন্তু আমরা একদম 3:30-র সময় ঢুকেছি বলে থালি শেষ হয়ে গেছিলো। তো আমরা বিরিয়ানি আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া বেশ ভালো। খাওয়া দাওয়ার বিল টোটাল হলো হচ্ছে 1090 টাকা।
তার সঙ্গে 3টে কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিল, যা গরম, আর একটা জলের বোতল নেওয়া হয়েছে। প্রচণ্ড গরম, আর সবসময় বডিটাকে লিকুইডেট করে রাখতে হচ্ছে, নাহলে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে বডি। আর যদি চেষ্টা করবেন যে একটু আগে আসার, যদি এইসব জায়গায় এসে খান, গোয়ান থালিটা ট্রাই করতে পারেন। আমরা আরও কিছুদিন থাকবো, তখন ডেফিনেটলি 1 দুদিন গোয়ান থালি খাবো। তখন আপনাদের গোয়ান থালিতে কী কী দেয় সেসব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন আমরা চেষ্টা করব 3 কিংস চ্যাপেলে যাবার। দেখা যাক, সেটা কানসাউলিমে। এখনও সময় আছে, 4টে বাজে এখন। জাস্ট বেরোলাম একটু আগে ওখান থেকে, আধা ঘন্টা লাগলো খাওয়া দাওয়া ছাড়তে। দেখি ওখানে গিয়ে আপাতত যেতে পারি কি না। কিছুটা দূর আছে এখান থেকে, প্রায় 20-25 কিলোমিটার হবে। তো গিয়ে আপনাদের ওখানে 3 কিংস চ্যাপেলটা দেখানোর চেষ্টা করব। আমার সামনেই এখন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটা অন্যতম ফুটবল স্টেডিয়াম, যার নাম হচ্ছে ফাতোদ্রা স্টেডিয়াম। ISL এর গোয়া এফসির হোম ম্যাচগুলো এই মাঠেই হয় এবং এর সিটিং ক্যাপাসিটি হচ্ছে 18,000। এই 3 কিংস চ্যাপেলটা একটা ছোট্ট পাহাড়ের ওপরে অবস্থিত, সুতরাং শেষের দিকে রাস্তাটা কিন্তু পুরোপুরি পাহাড়ি। কম করে 10 থেকে 15 মিনিট আপনাদের কিন্তু পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে এখানে উঠতে হবে। আমরা এখন 3 কিংস চ্যাপেলের এখানে আসলাম। এই দিকের রাস্তাটা বন্ধ, এই দিক দিয়ে এখন সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখান থেকে কিছু অল্প সিঁড়ি আছে, বলতে 40-50টা সিঁড়ি আছে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠে 3 কিংস চ্যাপেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। বহু লোকে বিশ্বাস করে নাকি এই 3 কিংস চ্যাপেলটা হন্টেড এবং রাজাদের আত্মা চার্চের উপরে ঘুরে বেড়ায়, এবং সন্ধ্যে 6টার পর কিন্তু এখানে পর্যটকদের আসতে দেওয়া হয় না। যেহেতু এটা গোয়ার দক্ষিণ দিকে অবস্থিত, বেশিরভাগ লোকেরা এই চার্চের ব্যাপারে শোনেননি। কিন্তু যতটা কৌতূহলী এখানকার গল্প, ততটাই অসাধারণ ওপর থেকে এখানকার দৃশ্য। 3 কিংস চ্যাপেলের সামনে কিন্তু একটা সুন্দর এখানে ডেক করে দেওয়া আছে। এই জায়গাটা, এখান থেকেও কিন্তু পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আর এটা কিন্তু খুবই ফটোজেনিক একটা জায়গা, দেখে দারুণ ছবিও ওঠে। এখান থেকে পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন অপূর্ব দৃশ্য। আমরা এখন 3 কিংস চ্যাপেলের একদম সামনে দাঁড়িয়ে, আর এটা হচ্ছে কাসাউলিম জায়গার একটা ছোট্ট হিলের একদম ওপরে। এখান থেকে কিন্তু পুরো সাউথ গোয়ার বার্ডস আই ভিউ পাওয়া যায়। আমার পেছনটা দেখছেন, পুরো সমুদ্র ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে, আর কি সুন্দর লাগছে ওপর থেকে। এখানে অনেক মিথ আছে, এখানে অনেকে বলে যে এটা হন্টেড চার্চ, বাট তা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু লোকেরা এসে সেলিব্রেট করে। এখানে নিচে যে 3-4টে গ্রাম আছে, ওখান থেকে 3টে রাজা বাচ্চাদের মধ্যে চুজ করা হয়, এবং 6th of January প্রত্যেক বছর এখানে ফিস্ট সেলিব্রেট করা হয় অ্যাজ আ জিসাস ক্রাইস্টকে, বেবি জিসাসকে 3টে ওয়াইজ কিং গিফট দিচ্ছে হিসেবে। একদম পিসফুল জায়গা, নিরিবিলি, নিস্তব্ধ। এখানে যদি ঘন্টাখানেক চুপচাপ এসে বসেন, দারুণ লাগবে। এই 3 কিংস চার্চের এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি আগামী গন্তব্যের জন্য। আমরা 3 কিংস চ্যাপেল ঘুরলাম, দারুণ জায়গা, কিন্তু একদম পর্যটকদের ভিড় নেই, নিরিবিলিতে আপনারা খুব ভালো করে ঘুরতে পারবেন। প্রত্যেককে রেকমেন্ড করব এই জায়গাটিতে আসবেন, আর ভিউটা তো দুর্দান্ত। এখন আমরা 3 কিংস চ্যাপেল দেখে নিয়ে এখন আমরা ভাস্কোতে যাব। ভাস্কোতে একটা অপূর্ব রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা সানডাউনটা এনজয় করব এবং আপনাদেরকেও সেই ডিটেলসটা শেয়ার করব। আর আপাতত দেখুন রাস্তাটা কি অপূর্ব লাগে ভাস্কো যাওয়ার। আমার বাঁ হাতে যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গোয়ার অন্যান্য জায়গার সাথে ভাস্কোকে এখন খুব ইজিলি কানেক্ট করে এই বায়না ব্রিজ, আর এই বায়না ব্রিজ থেকে অপূর্ব ভিউ পাওয়া যায়। আর এই বায়না ব্রিজের তলায় দেখতে পাচ্ছেন বায়না বিচ। এই ব্রিজ দিয়ে যখন আপনারা ভাস্কো যাবেন, চেষ্টা করবেন বিকালের সময় এই ব্রিজটা ক্রস করার, কারণ বিকালের দিকে এখানকার ভিউটা সত্যিই অসাধারণ। আমরা ডাবলিম এয়ারপোর্ট ক্রস করে ভাস্কো সিটি একদম ভেতরে পোর্টের কাছে চলে এসেছি, পিয়ার্স রেস্টুরেন্টে। এখানে লেখা দ্য
পিয়ার সি সাইড বিস্ট্রো, এখানে যাব। খুব ভালো রেস্টুরেন্ট এটা। আর এটা হচ্ছে আমাদের ভাস্কর পোর্টের গেট। এইটা আপাতত ওপরে যাই, উপরে গিয়ে দেখি কি অ্যাভেলেবেল। এখান থেকে সানডাউনটা দেখতে জাস্ট অসাম লাগে। আমি প্রত্যেককে রেকমেন্ড করবো, আমি আগে এখানে এসেছি, আমার প্রচণ্ড ভালো লাগে জায়গাটা, এবং প্রত্যেককে বলবো আসবেন এখানে। আমি দেখাবো কেন বলছি প্রত্যেকে এখানে আসতে। উপর থেকে ভিউটা অসাধারণ। এবার আমি আপনাদের দেখাবো আমি কেন বলেছিলাম এই পিয়ার রেস্টুরেন্টে ভিউটা অসাধারণ। আমরা এখন এই পিয়ার রেস্টুরেন্টে রুফটপে বসে আছি, আর এখান থেকে ভিউটা হচ্ছে অসম্ভব ভালো। এই দেখুন, এইটা হচ্ছে এখানকার ভিউ। সমুদ্রের ঢেউগুলো আপনারা শুনতেই পাচ্ছেন। আর ওইটা হচ্ছে ডক আমাদের ভাস্কর। এখানে আমরা প্রনস ফ্রাই নিলাম আর 3টে মকটেল ড্রিঙ্ক, নর্মাল মকটেল খেয়ে, এটা খেতে খেতে এখন আমরা সানডাউনটা এনজয় করবো। ওখানে কি লাগছে দেখুন, দুর্দান্ত। বাকি সময়টুকু আর কিচ্ছু বলবো না। এই সমুদ্রের ঢেউ আর অপূর্ব দৃশ্য অনুভব করতে করতে আজকের এপিসোড এখানেই শেষ করব।